প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আপনারা যারা নিয়মিত এটি নিউজ দেখেন তারা নিশ্চয়ই জানেন আমরা শুক্র ও শনিবারের বিশেষ আয়োজনে এবার আমরা যে শিরোনামটি রেখেছি এমএলএম এর ফাঁদে, এ নিয়ে বিশেষ আয়োজন চলছে। তার সূত্র ধরেই আজকে আমাদের নিউজ আওয়ার এক্সট্রা সাজিয়েছি। আজকে আমরা এমএলএম আসলে কি এবং এমএলএম এর ফাঁদে বলতে আসলেই কি ফাঁদ কিনা সেসব বিষয় নিয়েই আমরা আলোচনা করব আশা রাখছি। এজন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর এবিএম শহীদুল ইসলাম, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন মোহাম্মদ কামরুজ্জামান। তিনি প্রথমে ট্র্যাডিশনাল মার্কেটিং এর ব্যবসা করতেন, তারপরে এমএলএম কিছুদিন করেছেন, আবারও ট্র্যাডিশনাল মার্কেটিং এর ব্যবসা করছেন। তিনি এমএলএম এর প্রতারণার শিকার হিসেবে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। স্যার, শুরুতেই আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই স্যার, যে এই মার্কেটিং এর ভাষায়, মানে এই আপনারা যখন পড়ান স্টুডেন্টদেরকে, এমএলএমটা আসলে কি এবং কিভাবে এটাকে সংজ্ঞাটা ব্যাখ্যা করা হয়? ধন্যবাদ মনীষা। আসলে আমি গত 26 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আমি মনে করি যে আমি গত প্রায় 32 বছর যাবতই মার্কেটিং এর ছাত্র, এখনো শিখছি। কিন্তু আমি এখন পর্যন্ত মাল্টিলেভেল মার্কেটিং এই কনসেপ্ট পৃথিবীর কোনো বইয়ে এবং মার্কেটিং এর কোনো জার্নালে খুঁজে পাইনি। আপনারা জানেন যে মার্কেটিং এর গুরু হিসেবে পরিচিত প্রফেসর ফিলিপ কটলার, যিনি কিছুদিন আগে ওয়ার্ল্ড মার্কেটিং সামিটে এসেছিলেন, ওনার যে লেটেস্ট বই যেটা মার্কেটিং ম্যানেজমেন্ট, সেখানে কোথাও এই মাল্টি লেভেল মার্কেটিং এই কনসেপ্ট আপনি পাবেন না। এর বাইরে জার্নাল অফ মার্কেটিং, জার্নাল অফ মার্কেটিং রিসার্চ, ইউরোপিয়ান জার্নাল অফ মার্কেটিং, যেগুলো মার্কেটিং এর নাম্বার 1 বা প্রথম সারির গবেষণামূলক জার্নাল হিসেবে পরিচিত, সেখানে আমার চোখে এখন পর্যন্ত মাল্টি লেভেল মার্কেটিং এরকম কোনো লেখা চোখে পড়েনি। তার মানে স্যার, এটা তো খুবই আশ্চর্যজনক ঘটনা যে মার্কেটিং এর শিক্ষক হিসেবে আপনি কখনো এমএলএম শব্দটি শোনেননি বা পড়েননি, কিন্তু আপনাদের নাকের ডগা দিয়ে খোদ ঢাকা শহরে হাজার হাজার লাখ লাখ মানুষ এই এমএলএম করছেন, সেটার সাথে সম্পৃক্ত হচ্ছেন। সেটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অন্য কোনো শিক্ষকও শোনেন নাই, মানে শোনেন না আমি বলছি যে বইতে পড়েন নাই। এক্স্যাক্টলি, আমরা শুনেছি যে বাংলাদেশ এমএলএম নামে একটা মাল্টি লেভেল মার্কেটিং করছে আর কি। আচ্ছা, কিন্তু আমরা শোনার পরে কি করলেন স্যার? আমরা জেনেছি, কিন্তু আমরা ছাত্রদের এটা পড়াই না। মানে সেটার গুরুকে, সেটার প্রবক্তাকে, ওটার জন্য স্যার কৌতূহল তৈরি হয় না? অবশ্যই, এটা জানার পরে এটা তো আমাদের একটা, একজন শিক্ষক হিসেবে এটা তো আমার একটা দায়িত্ব যে নতুন একটা কনসেপ্ট বাজারে আসছে দেখি। তা আমি বিভিন্ন বই দেখা শুরু করলাম। ফিলিপ কটলার বই আমি কালকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুঁজে বের করার চেষ্টা করেছি যে কোথাও আছে কিনা, কোথাও নেই। কারণ আপনারা জানেন যে এই বইটি সারা পৃথিবীতে 95% ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং এই বইটি হচ্ছে সবচেয়ে বেশি এডিশন, নতুন এডিশন পাওয়া যায়। এর বাইরে তো আপনাকে আমি বললাম। কাজেই নেটওয়ার্ক রিলেশনশিপ মার্কেটিং আছে, মাল্টি চ্যানেল মার্কেটিং আছে। নেটওয়ার্ক রিলেশনশিপ মার্কেটিং যেটা, সেটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে যে কাস্টমারের বাইরেও কিছু স্টেক হোল্ডার থাকে, যেমন কাস্টমারের বাইরে আছে কম্পিটিটরস, সাপ্লায়ার্স, মিডিয়া, তারপরে আপনার এই কে বলে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক, গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এদের সাথেও সম্পর্ক রাখতে হয়। কারণ সমাজে বাস করতে হলে একা সব কিছু করা যায় না। কাজে নেটওয়ার্ক রিলেশনশিপ মার্কেটিং এর যারা সিরিয়াসলি, তার মানে এখন যে এমএলএম এর নামে যেটা হচ্ছে সেটা কি আপনার থিওরি অনুযায়ী এই নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে পড়ে? নো, ফিট করে না। কারণ নেটওয়ার্ক রিলেশনশিপ মার্কেটিং এ ওইটা বলা নাই যে আমি একজনকে জিনিস বিক্রি করব, সে আবার 2 জনকে নিয়ে আসবে, সে আবার 3 জনকে নিয়ে আসবে। ন, নেটওয়ার্ক হচ্ছে যে আমি ট্র্যাডিশনাল বা নর্মাল ব্যবসা করতে যে যারা আমার স্টেক হোল্ডার্স, মানে যাদেরকে আমি প্রভাবিত করি বা যারা আমাকে প্রভাবিত করে, হু ইনফ্লুয়েন্স দা অ্যান্ড ইনফ্লুয়েন্সড বাই দা, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। এর উদ্দেশ্য হলো যে আমি যদি মিডিয়ার সাথে খারাপ সম্পর্ক থাকে বা আমি যদি তাদের সাথে গুড বিহেভ না করি, তাহলে মিডিয়া সাপোর্ট আমি পাবো না। সাপোর্ট মানে বৈধ সাপোর্টও পাবো না, ফর এক্সাম্পল। অথবা মনে করেন যে আমি যদি ব্যাংকের সাথে আমার যদি গুড রিলেশনশিপ না থাকে, তাহলে ব্যাংক আমাকে লোন দিবে না। কাজেই নাওএডেজ রিলেশনশিপ মার্কেটিং
ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, রিলেশনশিপ মার্কেটিং। আমি একটা এক্সাম্পল ক্লাসে দিই যে শুধু আমি তুমি নিউক্লিয়ার ফ্যামিলি নিয়ে সমাজে হ্যাপি থাকা যায় না। সেখানে শ্বশুর শাশুড়ি আছে, সেখানে ননদ আছে, দেবর আছে, চাচা শ্বশুর আছে, সমাজের অন্য মানুষ আছে, এদের সাথে সম্পর্ক রাখতে হয়, কেন সবাইকে নিয়েই সমাজে বাস করতে হবে। আমি একা শুধু ক্রেতাকে খুশি করে। সেক্ষেত্রে আপনারা যে মাল্টি নেটওয়ার্কিং মার্কেটিং এর কি সম্পর্ক এটার সাথে? সমাজের ধরেন ননদ শাশুড়ি এদের সাথে মার্কেটিং এর কি সম্পর্ক? এটা সম্পর্ক হচ্ছে যে আমাকে যারা যারা আমার মার্কেটিং এর সাথে, মার্কেটিং কর্মকাণ্ডের সাথে জড়িত ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তাদের সবার সাথে আমার কোনো না কোনো ফর্মে রিলেশনশিপ রাখতে হবে। ইফ ইউ কুড মেইনটেইন দ্য গুড রিলেশনশিপ, তাহলে আই উইল গেট দ্য সাপোর্ট when it is necessary. কিন্তু সো কল মাল্টি লেভেল মার্কেটিং যেভাবে করা হয়, যেটা বলা হচ্ছে, এটা আমার চোখে কখনোই পড়ে না। এরকম কোন মডেল থিওরি আমি পাইনি। আচ্ছা, আমাদের সামনে একেবারে জলজন্ত একজন প্রমাণ রয়ে গেছেন। মানে মডেল থিওরি নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, আজকে অর্থমন্ত্রীও কথা বলেছেন, গত কয়েকদিন ধরে আপনি জানেন সব গণমাধ্যমে একটা আলোচনার বিষয়। কামরুজ্জামান ভাই, একটু আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। স্যার কখনো বইতে পাননি এমএলএম, কিন্তু আপনি এমএলএম করেছেন। ধন্যবাদ মনীষা। মানে আপনি 2 বছর আপনি এটার সঙ্গে একেবারে খুব ভালোভাবে জড়িত ছিলেন। ধন্যবাদ মনীষা, স্যারকেও ধন্যবাদ। তো স্যার যে কথাটি বলেছেন যে আসলে কোনো বইয়ের মধ্যে এমএলএম মার্কেটিং সম্পর্কে কোনো কিছু জানেননি বা বোঝেননি, দেখেননি, তো কথাটি সত্য। এবং আমি এমএলএম করেছি বা এই নেটওয়ার্ক মার্কেটিং করেছি, এই লাইনে কাজ করেছি 2 বছর। যাদের হয়ে কাজ করেছি বা যাদের যে কোম্পানির অধীনে কাজ করেছি, তারাই কিন্তু এই কথাটি স্বীকার করেছেন। তারা এমএলএম বলছেন, কিন্তু তারা কিন্তু স্যার যে কথাগুলো বলেছেন যে নেটওয়ার্ক মার্কেটিং এর কথা, তারা কিন্তু সেই কথাটা স্বীকার করেছেন যে 1958 সালে আমেরিকার পার্লামেন্টে 10 ভোটের ব্যবধানে ফ্র্যাঞ্চাইজ মার্কেটিং পদ্ধতির সাথেই নেটওয়ার্ক মার্কেটিং বৈধ মার্কেটিং পদ্ধতি হিসাবে অনুমোদন লাভ করে। এখানে কিন্তু মাল্টি লেভেল মার্কেটিং এর কথা বলা হয়নি। আচ্ছা, তাহলে তার মানে আপনারা যেটা করেছেন সেটা মাল্টি নেটওয়ার্ক মার্কেটিং। হ্যাঁ, এখানে আপনার ওই যে পদ্ধতিটা আপনার আছে বিশ্বে, সেটা হচ্ছে মাল্টি নেটওয়ার্ক মার্কেটিং। আচ্ছা, আর এখানে মাল্টি লেভেল মার্কেটিং বলে আপনার ই করা হয়, এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। আমি তো মানে এদের পক্ষে কাজ করেছি, তো এমএলএম বলেছে, আমি এমএলএম এর হয়ে কাজ করেছি। আমি জানতে চাই আপনি মাল্টি নেটওয়ার্ক মার্কেটিংটা করেছেন নাকি মাল্টি লেভেল মার্কেটিং করেছেন? আমি ওরা যেভাবে মার্কেটিং করেছে, এমএলএম করেছে, আমি এমএলএমই করেছি। আচ্ছা, তো আমি যখন বুঝতে পেরেছি যে এখানে মানে যে পদ্ধতিতে মার্কেটিং করা হচ্ছে, এখানে আপনার প্রতারণার শিকার আমি নিজে হচ্ছি এবং অন্যরাও হচ্ছে, আমি যাদেরকে আনছি, তখন থেকে আমি এখান থেকে মানে আমি যে ট্রেডিশনাল মার্কেটিং এ ছিলাম সেখানে ফিরে গেছি। ইন্টারেস্টিং, আপনি ট্রেডিশনাল মার্কেটিং এ ছিলেন, এমএলএম এ আসছেন, তারপরে আবারও ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার ট্রেডিশনাল আছেন। প্রতারণার শিকার, প্রতারণা কিভাবে করে? মানে আপনি কি কেমন ভাবে করেছেন? আমি মানে করতে বাধ্য হয়েছেন বলি, এত লিডিং কোশ্চেন না করে। আমি প্রতারণার শিকার হয়েছি বলবো এই অর্থে যে এখানে যে পদ্ধতিটা ব্যবহার করা হয় বাংলাদেশের মানে মাল্টি লেভেল মার্কেটিং এর ক্ষেত্রে, যে আমি একজন সদস্য হব এবং আমি আরো 2 জন সদস্য আনবো, একজন লেফট সাইডে আরেকজন রাইট সাইডে। তো যদি আমি রাইট সাইডে আনি, লেফট সাইডে না আনতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমার যে কমিশন পাওয়ার কথা সেটা আমি পাবো না। তাহলে আমি যে আপনার রাইট সাইডে একজনকে আনলাম, সে যখন আরো 2 জনকে আনবে, ওই 2 জন যখন আরো 2 জন করে 4 জনকে আনবে, এইভাবে যখন একটা সাইট আপনার নেটওয়ার্ক অনেক দূর চলে যাবে, তাহলে সেই টাকাগুলো কে পাবে? আমি তো পাচ্ছি না। আমি তো একটা সাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে, মানে লেফট সাইড আর রাইট সাইড কিভাবে ইয়ে করেন আপনারা? মানে এটা ছিল আপনার, মনে করেন আমি একজন মেম্বার হলাম, আমি মেম্বার হওয়া মানে ডিস্ট্রিবিউটরশিপ নেওয়া। আমি আপনাকে এবং স্যারকে নিলাম, আপনাকে নিলাম রাইট সাইডে, স্যারকে নিলাম লেফট সাইডে। জিনিসটা তো এরকম হতে পারে যে রাইট সাইড এবং তারপরে আবার রাইট সাইড, সেটা তো হয়ে যেতে পারে। আপনি যদি ওনাকে করেন তাহলে আপনার অধীনে উনি রাইট সাইডে পড়ে যাবেন, কিন্তু আমি যদি করি, আমি 2 জনকে যদি করি, আমি আপনাকে রাইট সাইডে নিব, স্যারকে লেফট সাইডে নিব। আচ্ছা, আপনি সেটাই সেভাবে দেখাবেন। আমি সেভাবে আপনার করেছি। তো যখন আপনার আমি একটা সাইডে করতে পারবো না, আমি একজনকে বানালাম, আপনাকে বানালাম, কিন্তু আপনি সেই নেটওয়ার্কটা অনেক দূর নিয়ে গেলেন। তার মানে ব্যাপারটা হলো যে আপনি যখন 2 জন না পারেন, তখন আমি প্রতারণার শিকার হচ্ছি, আমি কোনো লাভ পাচ্ছি না। তেমনি ভাবে যে আপনার রাইট সাইডে নাম্বার 1, মানে রাইট সাইডে ধরেন আমাদের ক্যামেরাম্যান
আছেন, উনি থাকলেন, তারও তো একটা লেফট সাইড আর একটা রাইট সাইড থাকবে, তাই না? জি জি, তো সে যদি দুজন না করে একজন করে, একজন করে সেও তাহলে বেনিফিট পাবে না। সে বেনিফিট পাবে না, আপনিও পাবেন আমিও না, পাবো না। সেই বেনিফিটটা আপনিও পাবেন না, আমিও পাবো না। তাহলে কে পাবে? সেটাই তো কথা। আমি যখন দেখলাম, যেমন মনে করেন আমি কাজ করেছি, আমার দুজন বানানোর কথা, তা আমি নিজে ধরেন এমন 300-400 মতো আমি নিজে বানিয়েছি, অনেক কষ্ট করেছি এটার জন্য। মনে করেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়ও গিয়েছি, যারা পরিচিত আছে বিভিন্ন জায়গায়। তো এত লোক বানানোর পর যখন আমি দেখলাম যে এটা থেকে আমি নিজে উপকৃত হচ্ছি না, এবং যাদেরকে আমি আনছি তারাও আমার মতো। 300-400 লোক হলে উপকৃত কেন হবেন না? কারণ আপনার তো দুজন বানালেই আপনি উপকৃত হওয়ার কথা। হ্যাঁ, আমি উপকৃত। ধরেন আমি যাদেরকে এনেছি তাদের পিছনে আমাকে ইনভেস্ট করা হয়েছে। এখানে কেউ কেউ আছে যাদের পিছনে আমার যে টাকাটা লেগেছে টোটাল টাকাটাও ইনভেস্ট করতে হয়েছে। তো দেখা গেছে যে আপনার যখন আমি এই নেটওয়ার্কটা অনেক বাড়িয়েছি, আমি কত 2 বছরে ধরেন 1015-এর মতো পেয়েছি, কিন্তু আমার ইনভেস্ট হয়েছে প্রায় 4-5 লাখ টাকার মতো। মানে কত লাখ টাকার আশায় 4-5 লাখ টাকা ইনভেস্ট আমি করছেন? প্রতি মাসে এখান থেকে ধরেন অন্তপক্ষে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম হবে সেই চিন্তা করে আমি এখানে কাজ করেছি। আচ্ছা, এটা কিন্তু ছিল আমার ট্রেডিশনাল মার্কেটিং আমি করছিলাম, সেখান থেকে বের হয়ে এসে আমি এখানে সময় দিয়েছি। তো এবং আরেকটা জিনিস আমি পরিষ্কার হতে চাই যে আপনি কিভাবে ইনভেস্ট করলেন এইসব লোকগুলোর পিছনে? আপনি ইনভেস্ট করলেন কেমনে? আমার লোকগুলোর পিছনে? হ্যাঁ, মানে আপনি জোগাড় করেছেন, টাকাও আপনি ইনভেস্ট করেছেন, সেটা কেমন? আমি যেমন উদ্বুদ্ধ হয়েছি কারো কথায়, তো আমি এটাকে যেভাবে মানে মাথায় নিয়েছি এবং যতটুকু এটা নিয়ে আমি কাজ করেছি, আমি যখন আরেকজনকে বুঝিয়েছি তখন সে হয়তো টাকা দিতে চায় নাই, সে মেম্বার হতে রাজি হয়েছে কিন্তু টাকা ইনভেস্ট করতে রাজি হয়নি। তখন আমার ভবিষ্যতের আশায় যে সে যদি কাজ করে আমার লাভ হবে, আমি তাকে বানিয়েছি এবং তার পিছনে আরেকজন দিয়েছি। দুজন দেওয়ার কথা, আমি দুজনকে না দিয়ে এক সাইডে একজনকে দিয়েছি, আরেক সাইডে সে বানিয়ে নেবে সে চিন্তা করে আমি আমার নেটওয়ার্কটা বাড়িয়ে নিয়েছি। তো এখানে আপনার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমার ছোট ভাইয়ের বন্ধু বান্ধব, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন শখানেক আছে। এমন আমি ট্রেডিশনাল মার্কেটিং করতাম, সেখানেও আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে বা বিভিন্ন বায়ার আছে, তাদেরকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে এখানে এনেছি। এইভাবে আমার নেটওয়ার্কটা তৈরি এবং সবার পিছনে আপনি টাকা খরচ করেছেন? ম্যাক্সিমাম এর পিছনে আমার টাকা করেছেন, মানে যারা টাকা দিতে রাজি হয় না তারা বলছে যে আমরা আছি কিন্তু টাকাটা তুমি দিয়ে দিবা। এখন আপনি যদি টাকা পেতেন, কথার কথা, আপনি যদি মাসে 4-5 লাখ টাকা ইনভেস্ট করে ওই 50,000 টাকা মাসে পেতেন, তাহলে এই যে আপনি নেটওয়ার্কিংটা করলেন, তারা কি পরিমাণ পেত? মানে এই ধারাবাহিকতায়, মানে যারা টাকা দিয়েছে তারা পেত কি, আর যারা দেয় নাই তাদের ইন্টারেস্টটা তো আপনি নিয়ে নিতেন। এখানে আমি একটা জিনিস মানে স্মরণ করে দিতে চাই যে আমরা যখন এখানে কাজ শুরু করেছি তখন যে কনসেপ্ট আমাদেরকে দেওয়া হয়েছিল, এখন কিন্তু কোম্পানিগুলো আপনার সেখান থেকে সরে এসছে। আগে 2 সাইড পূর্ণ হওয়ার পরে আপনার কমিশন আসতো, এখন কিন্তু সেটা না। এখন এক সাইডে যদি আপনার একজন সদস্য ভর্তি হয় তাহলে সেটা থেকে মানে আপলাইনের 400 টাকা পাচ্ছে। আর আগে ছিল 2 সাইডে 2 জন পূর্ণ হলে সমান্তরাল হলেই 300 করে 600 টাকা দিবে। তাহলে আমি যদি চিন্তা করি যে আমার এক সাইড অনেক দূর চলে গেছে, আরেক সাইড ধরেন 200-400 হয়ে থেমে গেছে, তাহলে এখন অনেক দূর যে চলে গেছে সেই অনেক দূরের টাকাগুলো তো আমি বর্তমান কনসেপ্ট অনুযায়ী পাওয়ার কথা। আমি মানে মার্কেটিং এ যারা আছেন বর্তমানে এমএলএম, আমি যে এমএলএম এ কাজ করেছি, তো সেই কোম্পানির কাছে আমি এটাই বলবো যে এখন ওনারা যে পদ্ধতিতে কাজ করছেন যে এক সাইডে একজন সদস্য হলো 400 টাকা দিচ্ছেন, আগে 2 সাইড পূর্ণ হলে 300-600 টাকা দিত। তাহলে আমরা যারা 7-8 বছর আগে 9 বছর আগে কাজ করেছি, তা আমরা কিন্তু প্রায়োরিটি বেসিস এই সুযোগটা পাওয়ার কথা। আমাদেরকে বর্তমানে যে একজন সদস্য হলে 400 টাকা দেয়, আমাদেরকে সেই টাকাগুলো সেইভাবে হিসাব করে দিয়ে দিই। এখন আপনি যে এমএলএম কোম্পানি, মানে যেটার জন্য আপনি এমএলএম কাজটা করলেন, তারা যদি এখন আপনাকে আবার ওই টাকা, যে আপনি এটিএন নিউজে আপনি এরকম করে বললেন এবং সেটা শুনে আপনাকে যদি টাকা দিতে চায়, আপনি কি আবার এমএলএম এ ঢুকবেন কিনা? এই ব্যাপারে আমার মানে কথা ক্লিয়ার যে তারা যদি আমাকে টাকা দেয়, শুধু আমাকে না, আমার মতো ভুক্তভোগী যারা আছে সবাইকে দিতে হবে। এবং সবাইকে দেওয়ার পর তারা যদি মানে সৎভাবে বিজনেস করতে চায় তারা বিজনেস করতে পারে, বাট আমি আর এমএলএম এ কাজ করব না। কেন আপনার এই রিয়েলাইজেশন? আমি মানে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে এমএলএম বলতে ওরা যেভাবে কাজ করছে, আমি চীন গিয়েছি, থাইল্যান্ড গিয়েছি,
ভারত গিয়েছি, বিভিন্ন জায়গায় আপনার মানে এই এমএলএম দেখার জন্য? না না, আমি ট্রেডিশনাল মার্কেটিং এর আচ্ছা। কাজে গিয়েছি, এমনি টুরিস্ট ভিসায় গিয়েছি, এমনি ট্রেডিশনাল মার্কেটিং এর কাজে গিয়েছি। তো ওখানে আমি দেখেছি যে নেটওয়ার্ক মার্কেটিং এর আওতায় এক একটা কোম্পানি ওদের প্রোডাক্ট মার্কেটিং করছে নেটওয়ার্ক মার্কেটিং এর আওতায়, নট এমএলএম। সেখানে আপনার একজনকে দুইজন বায়ার আনতে হবে, এই ধরনের সিস্টেম বিশ্বের কোথাও নেই। এক্স্যাক্টলি, ওইটাই আমি বলছিলাম আর কি মনীষা, যে নেটওয়ার্ক মার্কেটিং বলতে ওইটাই মিন করানো হয় না যে একজন ক্রেতাকে বাধ্য করা, কারণ ক্রেতা হচ্ছে, আমরা বলা হয় যে কাস্টমার ইজ দ্য কিং। কাজে ক্রেতাকে বাধ্য করে তাকে বেনিফিট দেওয়া, বরং ক্রেতাকে রাজার মতো আদর করতে হবে। আর আমরা যেটাকে ট্রেডিশনাল মার্কেটিং বলছি না, আসলে ট্রেডিশনাল শব্দটা একটু ডিফারেন্ট আমাদের মার্কেটিং এ, যেন আমরা পড়াশোনা করি এটাকে আমরা নর্মাল মার্কেটিং বলতে পারি, নর্মাল বিজনেস প্র্যাকটিস। ট্রেডিশনাল মার্কেটিং বলতে আসলে বোঝানো হয় ওই আগের প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস। এখন যেমন নতুন কনসেপ্ট হয়েছে রিলেশনশিপ মার্কেটিং, নেটওয়ার্ক রিলেশনশিপ, ইন্টারনাল মার্কেটিং, হ্যাঁ, এগুলো ট্রেডিশনালের ঊর্ধ্বে। এখন বলা হয় যে কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ। যেমন এবার যে ফিলিপ কার্টার আসছিলেন, উনি নতুন একটা কথা বলেছেন আর কি, গতবার বলেছিলেন রোমি, রিটার্ন অন মার্কেটিং ইনভেস্টমেন্ট। এবার বলছে শুধু কাস্টমারের মন জয় করলে হবে না, মাইন্ড, হার্ট অ্যান্ড সোল। কাস্টমারের মন জয় করতে হবে, কাস্টমারের হৃদয় জয় করতে হবে, আত্মা জয় করতে হবে। সেটা জয় করার জন্য কাস্টমারকে স্যাটিসফাই রাখতে হবে ওই লেভেলে। এখন এমএলএম নামে যারা কাজ করছে, যেমন উনি এমএলএম এর একজন কাস্টমার, ওনার দ্বারা আরো কয়েকজন কাস্টমার হয়েছেন। ইফ দ্য কাস্টমার্স আর ডিসস্যাটিসফাইড, মার্কেটিং ক্যান নট বি সাকসেসফুল। স্যার, এই যে মন, হৃদয় আর কি বললেন, সোল, হ্যাঁ, এটা তো জয় করছে তো অনেক, মানে এখানে যেসব এমএলএম কোম্পানিগুলো নিয়ে আলোচনা উঠে এসেছে, সমালোচনা উঠে এসেছে, তারাও এত বাকপটু এবং বলছে যে স্বপ্ন, এমন করে স্বপ্ন দেখাতে পারে। আসলে বঙ্গবন্ধু কি স্বপ্ন এই জাতিকে দেখিয়েছিল আমি জানি না, বোধহয় এই এমএলএম কোম্পানিগুলোর কাছে বঙ্গবন্ধু হার মেনে যেতেন। উইথ ডিউ রেসপেক্ট, আমাদের গ্রেট লিডার, আমাদের জাতির পিতা, তারপরে দুঃখে এই কথাটা বলতে হচ্ছে যে স্বপ্ন দেখানো বেচে তারা এই মানে এই ব্যবসা করছে। তাহলে আপনি বলেন কি পরিমাণ পাওয়ারফুল। তো তারা তো মন, হৃদয় এবং আত্মা সকল কিছুই তো তারা জয় করেছে। হ্যাঁ, না, আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু কোশ্চেন হচ্ছে যে ফিলিপ কার্টার সাহেব কিন্তু বলেন নাই যে আমি ভুল তথ্য দিয়ে, কথার ফুলঝুরি, হ্যাঁ, কথার ফুলঝুরি দিয়ে, যেখানে ফাঁক আছে, মানে যেটা বাস্তবতার বিবর্জিত, সেটা দিয়ে কিন্তু উনি জয় করতে বলে নাই। আচ্ছা, উনি বলেছেন হুইচ ইজ লজিক্যাল অ্যান্ড রেশনাল। আমি কাউন্টডাউন দেখেছি যে এতদিনের মধ্যে ইকোনমিক ফ্রিডম হবে। যদি তাই হয়, তাহলে যারা অর্থনীতিতে নোবেল পেয়েছেন, এই যে আমাদের প্রফেসর ডক্টর ইন্নুস অথবা অমর্ত্য সেন, তো ওনারা, অথবা পৃথিবীর যারা অর্থনীতির যারা ফাদার ছিলেন, অ্যাডাম স্মিথ, কেইনস, তাহলে তাদের কি হবে? উনি যেটা বলেছেন, খুব মজার একটা উদাহরণ দেই। মানে মাঝে মাঝে আগে, কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে হয়তো, ওই SMS আসতো যে আপনি এটা যদি আরো 10 জনকে SMS করেন, তাহলে আল্লাহ আপনাকে বেহেশতে নিবে আর কি। মানে আমি একটা SMS করলাম, আমি 10 জনকে করব, প্রতিজন আবার 10 জনকে করবে। তো আমাদের কোরআন শরীফ বা হাদিসের ভেতরে কোথাও লেখা নাই যে আমি এরকম করে ছড়ালি পরে আমি বেহেশত পেতে পারবো। তো সেরকম আপনি যে স্বপ্নের কথা বলেছেন, তাদেরকে ওই স্বপ্ন দেখানো হয়েছে যে স্বপ্নের ভিত্তি নেই। বাংলাদেশের যারা ওদেরকে ডায়মন্ড হয়েছে এরকম বিভিন্ন, তো সেই ডায়মন্ডের যে লেভেল, ডায়মন্ডের যে কর্মকাণ্ড, লেখাপড়া, তো সমাজে একটা মানুষের প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য লাগে। লেখাপড়া করলেই বড় হবে শুধু বলছি না। আমাদের যে চালের আড়তে যে ব্যবসা করে, উনি আমার মতো মার্কেটিং পড়েন নাই, কিন্তু আমি বিশ্বাস করি উনি মার্কেটিং আমার চেয়ে কম বুঝেন না। কারণ বিকজ হি হ্যাজ দ্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এবং উনি কষ্ট করে শিখেছেন, জীবন থেকে শিখেছেন, এবং ক্রেতাদেরকে সঠিকভাবে দ্রব্য সন্তুষ্টির সাথে সরবরাহ করছেন। ক্রেতাকে বাংলাদেশে আমরা দেখি না, আমি আপনি সবাই দেখি, পত্রিকা এমনও আছে যে আপনার কোন রকম ওষুধ ছাড়া ক্যান্সার রোগ ভালো করে দিবে, হ্যাঁ, ঝাড়ফুঁক দিয়ে আপনি এটা করে দিবে। এগুলো আমাদের মার্কেটিং এর ভাষা বলা হয় ডিসেপশন অফ অ্যাডভার্টাইজিং, মানে বিজ্ঞাপনের প্রতারণা।
আমার আন্ডারে একজন এমফিল করেছে এটা নিয়ে। জি। তা আমি বলেছি তুমি এই বিজ্ঞাপনগুলো আগে কালেক্ট করো, এবং রাস্তাঘাটে যেরকম লিফলেট দেয়, হ্যাঁ, জীবন সুন্দর করে দিবে, তো সেগুলো সম্পর্কে আরো অনেক কিছু লেখা থাকে। তো এগুলো যদি তারা এতই পারে, তাহলে তো যারা আপনার এই সারা পৃথিবীতে বিভিন্ন সায়েন্টিফিক ল্যাবরেটরিতে যেসব গবেষকরা গবেষণা করছেন বছরের পর বছর একটা মেডিসিন তৈরি করার জন্য, তো তাদেরকে নোবেল না দিয়ে তো বাংলাদেশের এদেরকে নোবেল পুরস্কার দিতে হবে, কারণ ইনজেকশন ছাড়া ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে। আমার এইখানেই প্রশ্ন যে এই বিষয়গুলো ঘটে যাচ্ছে, কারণ আজকে এমএলএম এর আগে যুবকের বিষয়টা ছিল। তো আমাদের এখানে আমরা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করি, যে সময়ই করে থাকি না কেন, এখন নয়, আগে নয়, তারও আগে, যখনই হোক, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ঠিক মতো দায়িত্ব পালন করতাম যে না এই কাজটা হচ্ছে, এটা নিয়মের মধ্যে হচ্ছে না। আমি কোন এন্টারপ্রেনিয়রকেই অনুৎসাহ করতে চাই না। ডেস্টিনিতে যারা কাজ করেন, যারা এন্টারপ্রেনিয়র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, ওনারা বাংলাদেশের আইনের মধ্যে, লয়ের মধ্যে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করলে আমি সবসময় সাপোর্ট দেব। কিন্তু যদি এটা আইনের মধ্যে না হয়, কখনই আমি সাপোর্ট করতে পারবো না। যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ওনারা আগে থেকে কেন সতর্ক হন নাই? হ্যাঁ, ইন্টারেস্টিং স্যার, জিনিসটা তো আর এখন হচ্ছে না, আজকে আর কালকে হচ্ছে না। আমরা যুবকের কথা বললেন যে 2004-5-6 মানে যুবকের যে রমরমা এবং খুব লাউড বিজনেস যেটাকে বলে, খুব প্রকাশ্যে তারা চিৎকার চেঁচামেচি করে এই এমএলএম এর এগুলো করেছে। তারপর পরই আমরা দেখেছি ভুক্তভোগীদের কান্না, আমরা নিজেরাই রিপোর্ট করেছি। তারপর দুদকে যুবকের যেই ইনভেস্টিগেশনের জন্য গেল, মামলা গেল, এত কিছু। এটা তো একটা উদাহরণ, একটা নাম মাত্র। এরকম তো আরো যুবকের পর আরো অনেক যুবক বৃদ্ধা অনেক কিছু গজিয়েছে এবং চোখের সামনে ব্যবসা করছে, এবং খুব মানে সেখানে মন্ত্রী মিনিস্টাররাও গিয়ে কিন্তু হাততালি দিচ্ছেন। তাইলে একটার জন্য এই নিয়ম, আর তারপরে আবার যখন গভর্নমেন্ট পাল্টে যাবে তখন আরেকটার জন্য আরেকটা নিয়ম, কিন্তু আলটিমেটলি এই এমএলএম এর মাধ্যমে কারা প্রতারিত হচ্ছে, কারা ভুক্তভোগী হচ্ছে, সে কিন্তু মানুষ কিন্তু জনগোষ্ঠী কিন্তু একই, এই দেশেরই সাধারণ ভোলা ভালা, কিছুটা লোভী, কিছুটা অলস, কিছুটা ওরকম মানুষ। আমি লোভী শব্দটা বলতে চাই না, এর কারণটা হচ্ছে আপনি খুব ভালো করে খেয়াল করবেন, যখন বাংলাদেশের জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হলো, মানে জঙ্গিবাদ ছড়িয়ে গেল, প্রতিষ্ঠিত বলবো না, জঙ্গিবাদ যখন বেড়ে গেল, এই জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছে বেশিরভাগই দেখবেন কিন্তু যারা তত শিক্ষিত নয়। কারণ আমাদের দেশে যারা গ্রামে বাস করেন, এরা কিন্তু অনেক বেশি সোজা এবং সরল, মানুষকে খুব সহজে বিশ্বাস করে। কাজে তাদেরকে আমি ওই ল্যাঙ্গুয়েজে করতে চাই না, তার লোভী। আমার মতো চালাক, আমার মতো শিক্ষিত লোকরাই তাদেরকে ওই লোভ দেখাচ্ছে, কিন্তু তারা কিন্তু সরল। কাজে যে কোম্পানিগুলো এরকম আকাশ কুসুম কল্পনার মতো স্বপ্ন দেখাচ্ছে, দোষটা তাদের নয়, যারা আমরা দেখাচ্ছি তাদের। কাজে আমাদের দেখানো উচিত নয়। আমরা যখন দেখাচ্ছি এবং সেটা যখন ভুল পথে যাচ্ছে বা সঠিক পথে যাচ্ছে না, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘুমিয়ে কেন থাকেন? এদেশে যখন আমরা জনগণরা যে সরকারকেই ভোট দিই না কেন, যখন আমরা ভোট দিই জনগণকে মানে আশাকাঙ্ক্ষা নিয়ে, তখন তো তাদের এই দায়িত্ববোধ থাকা উচিত। আমি আরেকটা কথা বলি সবসময় ক্লাসে এবং বিভিন্ন জায়গায় বক্তৃতায়, যে একজন ব্যক্তি, আমি ব্যক্তি যদি অপরাধী হই, আমি একা খুব বেশি ক্ষতি সমাজের করতে পারবো না, কিন্তু আমি অপরাধ করি এরকম ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান হই বা কোনো ইনস্টিটিউশনের প্রধান হই, তাহলে অনেক ক্ষতি হবে। আমি আপনার লক্ষ্য করেছি যে যেসব দেশে ডেভেলপ কান্ট্রিতে ফ্রি মিক্সিং কান্ট্রি যেগুলো আছে, সেখানে তাদের বাধা নেই, কিন্তু যখনই ওই ব্যক্তিটি আপনার কোন পজিশনে বসবে, এমপি হবে অথবা সিনেট মেম্বার হবে অথবা মন্ত্রী হবে, সে এক বিন্দু পরিমাণ এই ফ্রি মিক্সিং এ ইনভলভ থাকতে পারবে না। তার মন্ত্রিত্ব যাবে, তার আপনার এই এমপিশিপ যাবে, সিনেট মেম্বারশিপ যাবে, অথবা তারা নিজেরাই পদত্যাগ করবে। কেন? এটা বুঝতে হবে আমাদেরকে। কারণ যখন ব্যক্তি ছিল, সে তার নিজস্ব জীবন, ব্যক্তির স্বাধীনতা সে ব্যবহার করেছে, কিন্তু এই ব্যক্তি যখন জনগণের হয়ে যাবে, তখন ব্যক্তির ইচ্ছা মতো জীবনযাপন করলে হবে না, জনগণের ইচ্ছার মতো করতে হবে। সর্বোপরি দেশের স্বার্থে, দেশের কল্যাণের জন্য করতে হবে।
আমরা যারা, আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য হলো আমরা যারা যত বড় পজিশনে আছি তারা মনে হয় তত অপরাধ করে ফেলি এবং নির্ভয়ে করি অনেক সময়। কারণ এই দেশে অনেক এমনও প্রেসিডেন্ট এক সময় ক্ষমতায় ছিলেন যে আমি যার চরিত্র এবং সবকিছু মিলে প্রচুর আলোচনা এই দেশে আছে। দুর্ভাগ্য হলো যে যিনি প্রেসিডেন্ট হবেন, যিনি সমস্ত মানুষকে পথ দেখাবেন, এখন তো ফেরেস্তার দিন নেই, আগে ফেরেস্তারা আসতেন, কিন্তু এখন যারা লিডার হবেন তাদেরকে তো ওই ফেরেস্তার মতো পথ দেখাতে হবে। কারণ এই লিডার হ্যাজ এ লট অফ ফলোয়ার্স, যারা ফলো করবে তারা তো ওনাকেই ফলো করবেন। আমি যদি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হই আর আমি যদি অন্যায় করি তাহলে আমার ছাত্ররা আমার কাছ থেকে শিখবে। আমি যদি শিক্ষক হই, শিক্ষক হয়ে যদি আমি ঠিক মতো জীবনযাত্রা না করি তাহলে আমার ছাত্ররা কি শিখবে? এনিওয়ে স্যার, এই যে ঘুরে ফিরে আমরা একটা অনেক বড় প্রবলেম নিয়ে বোধহয় বসলাম, সেটা হলো যে এই লিডারশিপের সমস্যাটা, যে এটা সব জায়গায় সব ক্ষেত্রে, শুধু এমএলএম বলি কেন, সব ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। স্যার একটা ছোট্ট বিরতি নিয়ে তারপর আবারও ফিরছি আলোচনায়। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের আজকের এই আলোচনার সঙ্গে আছেন আশা করি ছেড়ে যাবেন না। আমরা এমএলএম এর ফাঁদে, কেন ফাঁদে, সেটির একটা রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব আজকের এই আলোচনা থেকে। আশা করি আবারও বাকিটুকু আলোচনা হবে বিরতির পর।